2 বছর আগে ছেড়ে যাওয়া স্বামীকে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল নুসরাত। মেয়েটা ছেলেটার খুব নিকটে দাঁড়িয়ে ছেলেটার সাথে কথা বলছে, মাঝে মাঝে ছেলেটার গায়ে হাত দিচ্ছে। নুসরাতের হুঁশ ফিরে আসতেই চোখ সরিয়ে নেয়। 2 বছর আগে স্বামী থাকলেও এখন সে তার স্বামী নয়, সে এখন পরপুরুষ। কিন্তু জীবনের কিছু সময় হয়তো কখনো ভোলা যায় না, সেরকম নুসরাতও ভুলতে পারেনি। তার মনে থেকে গেছে কিছু স্মৃতি। হঠাৎ করে নুসরাত খেয়াল করলো তার প্রাক্তন স্বামী নাহিদ তার দিকে তাকিয়ে আছে। নুসরাত দ্রুত চোখ সরিয়ে নিল। নুসরাতের মনে যত দ্রুত সম্ভব এখান থেকে তার যাওয়া উচিত, তাই দ্রুত পায়ে চলে যেতে গেল নুসরাত। কিন্তু বেশি দূর যেতে পারল না, তার আগে নাহিদ তার পথ আটকে দাঁড়ালো। নুসরাত সহসা ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে নিল। নুসরাতকে আড়াল হতে দেখে নাহিদ বলল, নিজেকে আড়াল করলেই তুমি কি অচেনা হয়ে যাবে? তোমাকে চিনতে পারবো না? নুসরাত চুপ থাকলো। চুপ থাকাই শ্রেয় বলে মনে হলো নুসরাতের। কিন্তু কতক্ষণ সে চুপ থাকবে? চুপ থাকলে সে যাবে কিভাবে? নাহিদ ফের বলল, কি হলো, চুপ করে আছো যে? কে আপনি? আমার রাস্তা কেন আটকেছেন? সহসা নুসরাতের কথায় খুব অবাক হলো নাহিদ। নুসরাত তাকে চিনতে অস্বীকার করছে। নাহিদ অবাক হয়ে বলল, তুমি আমায় চিনতে অস্বীকার করছো নুসরাত? নুসরাত চুপসে গেল। এবার সে কি করবে? নুসরাতকে চুপ থাকতে দেখে নাহিদ হালকা হাসল। নুসরাত বুঝতে পারল নিজেকে সে লুকিয়ে রাখতে পারবে না। নাহিদ তাকে চিনে ফেলেছে। নুসরাত মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে নেয়, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নাহিদের দিকে, শক্ত গলায় বলল, আমার পথ আটকানোর সাহস হয় কি করে আপনার? কেন আমার পথ আটকেলেন নাহিদ? যাক, অবশেষে চিনলে আমায়। যাই হোক, কেমন আছো? নুসরাত হেসে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। জি। তোমার হাজব্যান্ড কেমন আছে? নুসরাত অবাক হয়ে বলল, হাজব্যান্ড? কার হাজব্যান্ড? কার হাজব্যান্ড মানে? তোমার হাজব্যান্ড। নুসরাত খানিক সময় চুপ থেকে হেসে বলল, আমার হাজব্যান্ড? সে তো খুব ভালো আছে, সাথে আমার বাচ্চাও খুব ভালো আছে। মাশাল্লাহ, তোমার বাচ্চাও হয়েছে? হ্যাঁ। কি বাবু হয়েছে তোমার? নুসরাত ডোক গিলে হেসে বলল, ছেলে বাবু। মাশাল্লাহ মাশাল্লাহ। দুজনে কিছু সময় চুপ থাকলো। তারপর নাহিদ বলল, আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে না যে? কি জিজ্ঞেস করব বলুন তো? আমি তো নিজের চোখেই দেখলাম আপনি খুব হ্যাপি আছেন। মানে কিছু না, এবার আমি আসি। আসলে আমার একটু তাড়া আছে, বাবুকে বাসায় রেখে আসছি। আমার দেরি হয়ে গেলে খুব কান্না করবে। আচ্ছা ঠিক, যাও। নুসরাত আর পিছু ফিরে তাকায় না, সোজা সামনের দিকে আগাতে লাগলো। আর পিছন থেকে নাহিদ তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার পানে। তখনই সেই মেয়েটা নাহিদকে বলল, কিরে, এভাবে ছুটে আসলি মেয়েটাকে? নাহিদ মুচকি হেসে বলল, আমার পরিচিত। কেমন পরিচিত? মেয়েটার পাল্টা প্রশ্নে খানিকটা বিরক্ত হলো নাহিদ, কিন্তু ভদ্রতার খাতিরে বলল, সে অনেক কাহিনী আছে, চল তো এখন। মেয়েটা আর জোর করল না নাহিদকে। দুজন চলে গেল তাদের গন্তব্যে। নুসরাত রাস্তা দিয়ে আনমনে হেঁটে চলেছে। নাহিদের সাথে বলা কথাগুলো বারবার মাথায় বাড়ি খাচ্ছে নুসরাতের। তার হাজব্যান্ড আছে, বাবু আছে ভেবেই তার ছেলের হেসে উঠল নুসরাত। নাহিদকে সে মিথ্যে বলে এসেছে, তার কোনো স্বামী নেই আর না কোনো বাচ্চা। তার জীবনের সাথে ঘটে যাওয়া ভুলগুলোর কারণে জীবনটাকে সুন্দর করে গোছাতে পারেনি। জীবনে কাউকে বিশ্বাস করতে পারেনি। নুসরাতের কাছে মনে হয় জীবনে একবার ঠকে গেলে বারবার ঠকে যেতে হয়। তাই তো জীবনের সাথে আর কাউকে জড়াতে চায়নি নুসরাত। একাই রয়ে গেছে আর বাকি জীবনটা একা থাকারই সিদ্ধান্ত নিয়েছে। নুসরাত এতটাই বিভোর ছিল যে ও রাস্তা দিয়ে হাঁটছে সে ভুলে গেছিল। হঠাৎ করে কারোর সাথে সজোরে ধাক্কা খেল নুসরাত। ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে গেল নুসরাত। ব্যথায় আউজ শব্দ করে উঠল। নুসরাত এতটাই বিভোর ছিল যে ও রাস্তা দিয়ে হাঁটছে সে ভুলে গেছে। হঠাৎ করে কারোর সাথে সজোরে ধাক্কা খেল নুসরাত।
ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল নুসরাত। ব্যথায় আউজ শব্দ করে উঠল নুসরাত। চোখ মুখ খিসে বন্ধ করে নিয়ে বিড়বিড় করে বলে, ওয়াল্লাহ, কোমরটা এবার গেল। এত জোরে কেউ ধাক্কা মারে? নুসরাতের বলা কথাটা শুনতে পেল লোকটা, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। নীরব চাহনিতে তাকিয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত চোখ খুলে আগে উঠে দাঁড়ায়, জামা ঝেড়ে মাথা তুলে লোকটার দিকে তাকিয়ে বলল, এত জোরে কেউ ধাক্কা দেয় ভাই? আপনি জানেন আমি কতটা ব্যথা পেয়েছি? ছেলে ব্রকুসকে বলল, আপনি একা ব্যথা পেয়েছেন, আমি পাই নাই? ছেলেটার জবাবে চুপসে গেল নুসরাত। এই কথার পরিপ্রেক্ষিতে সে যে কি বলবে ভেবে পাচ্ছে না। নুসরাত হাত কসলাতে লাগলো। ছেলেটা গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে হাত কসলালে আপনারই তো হাত ছিলে যাবে। তখন আবার আমার দোষ দিবেন? ছেলেটার জন্য আবার হাত ছিলে গেছে, কি ঠিক বললাম না? ছেলেটার কথায় রাগ হলো নুসরাতের, তাই রেগেমেগে বলল, আপনি খুব খারাপ। ছেলেটা মুচকি হেসে বলল, জানি তো। আজব লোক তো আপনি। হোয়াই? আপনাকে আমি খারাপ বললাম আর আপনিও তাই মেনে নিলেন? কেমন মানুষ আপনি? আমি এমনই, দ্যাট বলে নুসরাত হাঁটা ধরল, কিন্তু বেশি পথ যেতে পারল না। তার আগেই পিছন থেকে ছেলেটা বলল, এই যে মিস, আই এম রিয়েলি ভেরি সরি। ছেলেটার কথায় পিছু ফিরে তাকালো নুসরাত। অবাক হয়ে তাকালো, ছেলেটা হাসতে হাসতে চলে যাচ্ছে। নুসরাত অবাক না হয়ে পারছে না। ছেলেটা অদ্ভুত, শুধু অদ্ভুত নয়, ভীষণ রকমের অদ্ভুত। নুসরাত আর সময় ব্যয় করে না, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধরনের বুকে আধার ঘনিয়ে এলো। আলোকিত আকাশ এখন অন্ধকার হয়ে আসছে। ব্যস্ত নগরী, ব্যস্ত মানুষ, সবাই ছুটে চলেছে নিজ গন্তব্যে। আসলে এবার নুসরাতের পরিচয়টা জেনে নেওয়া যাক। নুসরাত পুরো নাম নুসরাত হায়দার। বাবা মায়ের দ্বিতীয় সন্তান নুসরাত। নুসরাতের বড় একটা ভাই আছে, ভাইয়ের বিয়েও হয়ে গেছে। নুসরাতের ভাই একজন কলেজ টিচার, আর নুসরাতের ভাবি একজন গৃহিণী। নুসরাতের ভাবি অবশ্য চাকরি করতে চেয়েছিল, কিন্তু নুসরাতের ভাই স্ত্রীকে কোনো চাকরি দিতে চাননি, তাই তিনিও আর জোর করেননি, সংসার সামলাচ্ছেন। নুসরাতের বাবা একজন রিটার্নড অফিসার, মা গৃহিণী। আর নুসরাত, সে এখন একটা স্কুলে বাচ্চাদের পড়ায়। মূলত বাচ্চাদের পড়াশোনার কারণ নিজেকে ঘরের বাইরে রাখা। বাড়িতে বসে থাকলে নুসরাত দম বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে থাকলে নুসরাত অনেক হ্যাপি থাকে, তাই বাসা থেকেও কেউ চাপ দেয় নুসরাতের যেটা ভালো মনে হয় সেটাই করুক, অন্তত নুসরাত ভালো থাকুক। বছর দুয়েক আগে নুসরাতের বিয়ে হয় নাহিদের সাথে। নাহিদ ছিল একজন পুলিশ অফিসার। নুসরাতের বাবা মেয়েকে বিয়ে দেয় সরকারি চাকরি দেখে। নুসরাত তখন বিয়ে করতে চায়নি। পরিবারের সবার চাপে পড়ে বিয়ে করে নুসরাত, কিন্তু বেশি দিন টেকে না সেই বিয়ে। বিয়ের 6 মাসের মধ্যে নুসরাত আর নাহিদের মধ্যে ঝামেলা তৈরি হয়। মোদ্দা কথা, ঝামেলার মূল কারণ ছিল নুসরাতকে পছন্দ নয় নাহিদের। নুসরাতকে তার ভালো লাগে না। কেন লাগে না? নুসরাত দেখতে নাকি আহামরি কিছু নয়। নুসরাতের রূপে নাকি সে পাগল হয় না। সে নাকি লোভে পড়ে নুসরাতকে বিয়ে করেছিল, কারণ নুসরাতের বাবা বলেছিল তার একমাত্র মেয়ের জামাইকে তারা 5 লক্ষ টাকা আর যাবতীয় গহনা দেবেন। কিন্তু বিয়ের পরে সে টাকা তিনি দিতে পারেননি। গহনা ঠিকই দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত টাকাটা আর দিতে পারেনি। নুসরাতের বাবা আজাদ হায়দার মেয়ের জন্য ব্যাংকে 5 লক্ষ টাকা জমিয়ে রাখেন। আর তিনি যখন ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন, তখনই একদল ডাকাত তার টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়, যার ফলে টাকাগুলো তিনি দিতে পারেননি। তারপর থেকে দুজনের মাঝে তুমুল ঝগড়াঝাটি হয়। নাহিদ অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে। নাহিদ যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, তাই তাকে দূরে দূরে থাকতে হতো, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী। যার দরুন নাহিদ পুরোপুরি পরনারীতে আসক্ত হয়ে যায়। তারপর তাদের পরিণত হয় ডিভোর্স। দুজন আলাদা হয়ে যায়। অতীতের কথা ভাবতেই শিউরে ওঠে নুসরাত। চোখের কার্নিশে অশ্রু এসে জমা হয়। নুসরাত চোখের পানি মুছে নেয়। সে তো কাঁদবে না, নিজেকে শক্ত করে গড়ে তুলেছে।
যে কোনো পরিস্থিতিতে সে শক্ত থাকবে, ভেঙে পড়লে চলবে না। জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে। কষ্টের সময় নিজেকে যেহেতু সামলাতে পেরেছে, সেহেতু এখনও সে নিজেকে সামলাতে পারবে। সব পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে শিখে গেছে। পরিস্থিতি তাকে কঠিন বানিয়ে ফেলেছে, কিন্তু তার জীবন এখন না হলেও তো পারত। সামনে তার জন্য কে অপেক্ষা করছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। নুসরাতের ভাই রিয়াদ তার এক কলিগ আসবে তাদের বাসায়। রিফাত তাকে ইনভাইট করেছে। নুসরাত বিকেল থেকে মায়ের সাথে রান্নার কাজ করছে। নুসরাতের ভাবি প্রেগনেন্ট, তাই নুসরাতের মা কোনো কাজই বৌমাকে করতে দিচ্ছেন না। এখন তার 8 মাস চলে। এই সময়ে তিনি কোনো রিস্ক নিতে চান না, তাই তাকে পুরোপুরি বেড রেস্ট নিতে বলেছে। সন্ধ্যার পরপরই রান্নার কাজ শেষ হয়ে যায়। রিফাত একটু আগে বাসায় ফিরেছে। নুসরাত মাগরিবের নামাজ পড়ে ড্রয়িং রুমের সোফায় বসেছে। নুসরাতের বাবা আজাদ হায়দার টিভিতে খবর দেখছেন। নুসরাত চুপচাপ বসে ফোন দেখছে। ড্রয়িং রুমের শুধু বাপকা বেটি আছে। আজাদ হায়দার টিভি অফ করে মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আম্মা। নুসরাত বাবার ডাক শুনে মাথা তুলে তাকিয়ে মুচকি হাসলো। ফোন সোফার উপরে রেখে মুচকি হেসে বলল, জি বাবা। তোমার স্কুল কেমন চলছে আম্মা? বাচ্চারা কি খুব জ্বালায়? তোমার কি খুব কষ্ট হয়ে যায় আম্মা? নুসরাত হালকা হেসে বলল, বাবা, আমার কোনো কষ্ট হয় না, বরং আমি ওদেরকে পড়ালে খুব হ্যাপি থাকি। ওদের ছোট্ট ছোট্ট দুষ্টামিগুলো আমার খুব ভালো লাগে। মাশাল্লাহ, তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো আম্মা। নুসরাত হাসলো। বাবা মেয়ে অনেক গল্প করতে থাকলো। ততক্ষণে নুসরাতের মাও চলে আসলো। তিনি এসে সোজা কিচেনে চলে গেছে। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। নুসরাতের বাবা আজাদ হায়দার যেতে চাইলে নুসরাত মানা করে দেয়। বাবাকে বলে, তুমি বসে থাকো, আমি দেখছি বলে নুসরাত দরজা খুলতে গেল। দরজা খুলে সামনের মানুষটাকে দেখে চমকে উঠল নুসরাত। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, আপনি? ছেলেটাও খুব অবাক হলো। সে বলল, আপনি? নুসরাত চোখ ছোট ছোট করে বলল, আপনি আমার বাসা পর্যন্ত চলে আসছেন? আপনি তো খুব খারাপ মশাই, খুঁজে খুঁজে ঠিকই আমার বাসা পর্যন্ত চলে আসছেন। ছেলেটা অবাক হয়ে বলল, আরে আজব তো, আমি কেন আপনার বাসায় আসব? আমি তো আমার এক আত্মীয়র বাসায় এসেছি। আর বাই এনি চান্স আমি যদি আপনার বাসায় যেতাম তাহলে অবশ্যই এসব মিষ্টি ফল ফলাদি নিয়ে যেতাম না। নুসরাত দেখলো আসলেই ছেলেটার হাতে মিষ্টির প্যাকেট আর ফলের প্যাকেট। ছেলেটা যদি তার খোঁজেই আসবে তাহলে এসব কেন আনবে? নুসরাতের আসতে দেরি হচ্ছে বিজায় আজাদ হায়দার ডাকলেন, আম্মা কে এসেছে? তোমার আসতে এতক্ষণ লাগছে কেন? বাবা, একটা অচেনা ছেলে এসেছে, তুমি একটু বসো, আমি আসছি। নুসরাত চুপ করে কিছু একটা ভাবছে। তখনই ছেলেটা বলল, এটা কি? রিফাত হায়দারের বাসা। আমাকে তো সে এই ঠিকানায় দিয়েছে। আমি তো ঠিক ঠিকানায় এসেছি, আমার তো ভুল হবার কথা নয়। নুসরাত এতক্ষণে বুঝল ছেলেটা তার ভাইয়ের কলিগ, আর ইনারে আসার কথা ছিল। নুসরাত জিভে কামড় খেয়ে বলল, সরি, আপনি ভিতরে আসুন, এটা রিফাত হায়দারের বাসা বলে গটগট পায়ে ড্রয়িং রুমে চলে আসলো নুসরাত। ছেলেটা নুসরাতের পিছনে পিছনে আসলো। সোফায় একজন বয়স্ক ব্যক্তিকে দেখে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে কেন, বসো। ছেলেটা মিষ্টির প্যাকেটগুলো টেবিলের উপর রাখলো। আজাদ হায়দারকে আজাদ হায়দার মেয়েকে বললেন, নুসরাত আম্মা, প্যাকেটগুলো তোমার আম্মুর কাছে দিয়ে আসো। নুসরাত মাথা ঝাঁকিয়ে নিয়ে গেল। ছেলেটা মনে মনে আওড়ালো নুসরাত। তখনই রিফাত সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আরে শাওন, কখন এসেছো তুমি? শাওন নামের ছেলেটা মুচকি হেসে বলল, মাত্র আসলাম ভাই। কিছুক্ষণ পর নুসরাত ট্রেতে করে চা বিস্কুট নিয়ে আসলো। নুসরাতের পিছনে নুসরাতের মাও এসেছে আপেল কমলা নিয়ে। নুসরাত টি টেবিলের উপর চা রেখে মায়ের কাছ থেকে ফলগুলো নিল। সেগুলোও টেবিলের উপর রাখলো। ছেলেটা নুসরাতের মাকে দেখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো বাবা, তুমি কেমন আছো?
জি আলহামদুলিল্লাহ। নুসরাতের মা মুচকি হেসে বলল, এগুলো খেয়ে নাও বাবা, বলে চায়ের কাপটা হাতে দিল। শাওন ভদ্র ছেলের ন্যায় কাপটা নিল। নুসরাত উপরে গেছিল ভাবিকে নিয়ে আসতে। মিনিট কয়েক পর ভাবিকে নিয়ে ফিরল, সোফায় এনে বসালো। রিফাত শাওনকে বলল, শাওন, তুমি হয়তো সবাইকে কম বেশি চিনে ফেলেছ। জি ভাই, কিন্তু। রিফাত মুচকি হেসে বলল, তুমি নুসরাতকে হয়তো চেনোনি। আসলে কোনো ব্যাপার না, ও আমার ছোট বোন নুসরাত। আর নুসরাত, ওর নাম শাওন, আমার কলিগ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত আর শাওনের জাস্ট এতটুকুই কথা হয়, এর বেশি কিছু নুসরাত বলেনি। রুমে চলে গেছে। নুসরাত রুমে এসে বিছানার উপর বসলো, তারপর শুয়েছে। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। নুসরাতের নিচে যাওয়ার জন্য ডাক পড়ল। নুসরাত বিছানা থেকে উঠে মাথায় ওড়না দিয়ে নিচে নামলো। রাত এখন 9টা বাজে। সকলে ডাইনিং টেবিলে খেতে বসেছে। নুসরাত গিয়ে মাকে হাতে হাতে এগিয়ে দিতে লাগলো, কিন্তু নুসরাতের মা মেয়েকে তা করতে দিলেন না। মেয়ে ধরে চেয়ারে বসিয়ে দিলেন। নুসরাত ভাবির পাশের চেয়ারে বসলো। নুসরাতের সামনের চেয়ারে শাওন বসেছে, শাওনের পাশের চেয়ারে নুসরাতের বাবা। নুসরাতের ভাবির পাশে তার ভাই। শুধুমাত্র নুসরাতের মা খেতে বসেনি, সবাই বসতে বললেও তিনি বসেননি। হেসে বলেছেন সবাইকে তিনি নিজ হাতে খাবার সার্ভ করবেন। তার কথা শুনে কেউ বেশি জোর করেননি। আজকের মেনুতে আছে ডিম ভাজি আর আলু ভাজি, ইলিশ মাছ বোনা, বেগুন দিয়ে মাছ, মুরগির মাংস, গরুর মাংস, পোলাও ভাত। খাবার টেবিলে এত কিছু দেখে পেট ভরে গেল শাওনের। নুসরাতের মা শাওনের প্লেটে একে একে সব কিছু দিতে শুরু করেন। শাওন প্রথমবার এসেছে এ বাড়িতে। সে এমনিতেও বেশি কিছু খেতে পারে না, তার উপর আবার এত কিছু। না পারছে খেতে আর না পারছে কিছু বলতে। শাওন একটু একটু করে খেতে লাগলো। নুসরাত আর চোখে দেখলো শাওনকে। নুসরাত মনে মনে খুব হাসলো। শাওনের অবস্থা দেখে আনন্দ লাগছে নুসরাতের, তাই তো মিটিমিটি হাসছে। শাওন খেতে খেতে হঠাৎ নুসরাতের দিকে তাকালো। সহসা দুজনের চোখাচোখি হয়ে গেল। নুসরাতকে মিটিমিটি হাসতে দেখে ব্রু কুঁচকে ফেলল শাওন। নুসরাতের হাসির কারণ সে বুঝল না। নুসরাত দ্রুত চোখ সরিয়ে নেয়, খাবার খাওয়ায় মনোযোগ দেয় শাওনকে। খেতে না দেখে রিফাত বলল, আরে শাওন, তুমি খাচ্ছ না কেন? কোনো সমস্যা হচ্ছে তোমার? নির্দ্বিধায় বলতে পারো তুমি। শাওন হালকা হেসে বলল, না না ভাই, আমার কোনো সমস্যা হচ্ছে না, আসলে আমি এত কি। আম্মু, তুমি শাওনকে একটু গরুর মাংস দাও তো, বেচারা লজ্জায় খেতে পারছে না। নুসরাতের মা শাওনের প্লেটে গরুর মাংস দিতে দিতে বললেন, লজ্জা পেও না বাবা, তুমি এটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো। এখানে আমরাই তো আছি, লজ্জা পাওয়ার কিছু নেই। আন্টি প্লিজ আর দিবেন না, আমি আর খেতে পারছি না। খাবার পর্ব শেষ। শাওন আরও কিছু সময় থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে বের হয়। শাওন বের হলে নুসরাত দরজা দিবে, তাই শাওনের পিছন পিছন গেল। শাওন দরজার বাইরে গিয়ে ঘুরে তাকিয়ে নুসরাতকে বলল, এই যে মিস নুসরাত, আসি তাহলে, ভালো থাকবেন। আম্মু, আমি বিয়ে করব। কথাটা শুনে সবাই যেন বিদ্যুৎ চমকানোর ন্যায় চমকে উঠল। যে ছেলে বিয়ে করবে না পণ করে বসেছিল, সেই ছেলে আজ নিজে মুখে বলছে বিয়ে করবে। বাহ! শাওন সবার দিকে তাকিয়ে অবুঝ হয়ে বলল, হঠাৎ তোমাদের কি হলো আম্মু? এভাবে তাকিয়ে কি দেখছো? আগে কখনো আমায় দেখোনি। শাওনের মা ছেলের কাছে এসে বলল, সত্যি বলছিস বাবা, তুই বিয়ে করবি? আম্মু, সত্যি বলছি। বিয়ে নিয়ে কেউ মজা করে বলো তুমি? আমার বিশ্বাস হচ্ছে না বাবা, তুই যদি সত্যি বিয়ে করছিস তাহলে আমরা মেয়ে দেখা শুরু করি। কি বলো শাওনের আব্বু? হ্যাঁ, শুরু করো। আমার জন্য তোমাদের কোনো মেয়ে দেখতে হবে না আম্মা। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো শাওনের মা। মেয়ে আমার দেখা হয়ে গেছে, তোমরা শুধু পাকা কথা বলবে, দ্যাটস এনাফ, এর বেশি কিছু করা লাগবে না। শাওনের মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই নিজে পছন্দ করছিস ভালো কথা, কিন্তু তুই আবার কবে থেকে সম্পর্কে জড়ালি বাবা? শাওন মুচকি হেসে বলল, আম্মু, আমি কোনো সম্পর্কে জড়াইনি, আমার শুধু মেয়েটাকে ভাল লাগছে।
মানে আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। সেটা না হয় মেনে নিলাম বাবা, কিন্তু মেয়েটাকে কি করে, তার বংশগত ব্যাপারও তো আছে। আমরা যাকে তাকে তো আর বাড়ির বউ করে আনতে পারি না। আম্মু, আমি শুধু এতটুকুই জানি, মেয়েটার বংশ পরিচয় ভালো। ইভেন আমি আজ তাদের বাসায় রাতের ডিনার করে এসেছি। ডিনার মানে? তোর মাথা কি পুরো গেছে শাওন? একটু ক্লিয়ার করে বলবি? তোর কথাও আমরা কিছুই বুঝতে পারছি না। আর তোর নাজ, তোর কলিগ রিফাতের বাসায় যাওয়ার দাওয়াত ছিল, তাহলে তুই ওই মেয়েটার বাসায় থেকে খেয়ে এসেছিস মানেটা কি? শাওন মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসলো, তারপর বলল, আম্মু, রিফাত ভাইয়ের ছোট বোন নুসরাত, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তাকেই বিয়ে করতে চাই। তোমরা প্লিজ না করো না। হোয়াট? কি বলছিস তুই? রিফাতের বোন মানে? একদিনের পরিচয়ে তুই মেয়েটাকে বিয়ে করতে চাস? এমনটা হয় না শাওন। কেন হয় না? তুই কিছুদিন মেয়েটার সাথে মেলামেশা কর, তারপর না হয় আমরা বিয়ের ব্যাপারে কথা বলবো। আর মেয়েটা যদি তোকে পছন্দ না করে, তোকে বিয়ে করতে না চায়, তখন কি করবি তুই? মায়ের কথায় কয়েক সেকেন্ড চুপ রইল শাওন, তারপর বলল, জোর করে বিয়ে করে নেব। শাওনের কথায় শাওনের বাবা মা দুজনই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললেন। দুজনের হাসি দেখে শাওন ব্রু কুঁচকে বলল, তোমরা হাসছো কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? দুজনে চুপ করে গেলেন। শাওনের বাবা আনোয়ার হোসেন বললেন, আমার ছেলেটা দেখছি মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরকমটা নয় বাবা। তাহলে কীরকমটা বাবা? দূর, শোনো শাওন, বিয়ে কিন্তু ছেলে খেলা নয়। বিয়ে পবিত্র বন্ধন। দুজনের মনের মিল না থাকলে সেই বিয়ে করে লাভ নেই। জোর করে কোনো কিছুই হয় না শাওন। আর বিয়ে তো নয়ই। তুমি আগে মেয়েটার সাথে কথা বলো। মেয়েটা রাজি হলে তারপর ওর বাবা মার সাথে কথা বলবো। ঠিক আছে? নুসরাত বিছানায় শুয়ে আছে। চোখে তার ঘুম, কিন্তু ঘুমোতে পারছে না, অসহ্য লাগছে। তাই সে উঠে বসলো, ফোন হাতে নিল, কিন্তু ফোন দেখতেও ইচ্ছে করছে না। তাই বালিশের কাছে রেখে দিল। নুসরাত বিছানায় বসে থাকলো। কি করবে ভেবে পাচ্ছে না। রাত ৩টা। রাতে ঘুমানোর কয়েক ঘন্টা পর নুসরাত জেগে যায়। তারপর আর ঘুম আসে না। তাই ভাবলো বিছানা থেকে নেমে উজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। যেই ভাবা সেই কাজ। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। মিনিট ৫-১-এর মধ্যে ফ্রেশ হয়ে উজু করে আসলো। যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদের নামাজ শেষ করে দোয়া দরুদ জিকির করলো নুসরাত। তারপর কয়েক পাতা কোরআন শরীফ পড়ল। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। নুসরাত জায়নামাজ ভাঁজ করে বিছানায় গেল। মোবাইল অন করে দেখল ৪টা ১৫ বাজে। নুসরাত ভাবলো এখন একটু ঘুমানো যাক, তারপর না হয় উঠে ফজরের নামাজ পড়ব। নুসরাত অ্যালার্ম দিয়ে রাখলো ফোনে। ভোর ৫টা বাজে। নুসরাত গভীর ঘুমে। ঘন্টার ব্যবধানে নুসরাত গভীর ঘুমে তলিয়ে গেছে। নুসরাত অ্যালার্মের শব্দে সজাগ হয় নুসরাত। ফজরের নামাজের কথা মনে পড়তেই ধরফরিয়ে উঠে বসে। অ্যালার্ম বন্ধ করে ডুলতে ডুলতে বিছানা থেকে নেমে অজু করে এসে নামাজে দাঁড়ায়। ঘুমে ডুলতে ডুলতে কোনো রকমে নামাজ শেষ করে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। গায়ে কম্বল জড়িয়ে গম্ভীর ঘুমে তলিয়ে গেল। সকাল ৯টা। শাওন রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়েছে। শাওনের আজকের প্ল্যান নুসরাতের সাথে দেখা করা, কিন্তু কিভাবে দেখা করবে ভেবে পাচ্ছে না। নুসরাতের সাথে যোগাযোগের কোনো মাধ্যম তার কাছে নেই। একমাত্র রিফাত ছাড়া কেউ পারবে না। তাই রিফাতের সাথে এ ব্যাপারে আগে কথা বলবে বলে ঠিক করে শাওন। নুসরাতের মায়াভরা মুখ ভেসে উঠতেই মুচকি হাসে শাওন। এই যে ননদিনী, আজকে কি তোমার ঘুম ভাঙছে না? ওঠো, অনেক বেলা হয়েছে। ওঠো বোন। নুসরাত ঘুম ঘুম কণ্ঠে শুধালো, উফ ভাবি, ডিস্টার্ব করো না, ঘুমোতে দাও। নুসরাতের ভাবি রিয়া বলল, বোন, সকাল 10টা বাজে, এখনো তুমি ঘুমোচ্ছ? আজ কি তোমার স্কুল নেই? যা বাজে বাজুক, আজ আমার স্কুল নেই। তুমি যাও তো, আমি ঘুমোবো। রিয়া ভাবুক হয়ে বসে রইল। নুসরাত এত বেলা অবধি কখনোই ঘুমায় না। তাহলে মেয়েটা আজ এতক্ষণ ঘুমোচ্ছে কেন? শরীর ঠিক আছে? রিয়া নুসরাতের কপালে হাত দিয়ে দেখল জ্বর টর আইছে কিনা, কিন্তু গায়ে কোনো জ্বর নেই।
রিয়া টেনশনে পড়ে গেল, চিল্লিয়ে শাশুড়ি মাকে ডাকলো। নুসরাতের মা ছুটে আসলেন নুসরাতের রুমে। নুসরাতকে অসচেতন অবস্থায় দেখে তিনি আঁতকে উঠলেন, চেঁচিয়ে বললেন, নুসরাতের কি হয়েছে বৌমা? আমার নুসরাত, মা তোর কি হয়েছে? শাশুড়িকে অস্বাভাবিক আচরণ করতে দেখে রিয়া নিজেই চমকে উঠল। তারপর বলল, মা আপনি একটু শান্ত হন, নুসরাতের কিছু হয়নি, ও ঠিক আছে, শুধু ঘুমাচ্ছে আর কি। রিয়ার কথায় তিনি কিছুটা শান্ত হলেন। তারপর নুসরাতের পাশে বসে নুসরাতের গালে চাপড় দিয়ে বললেন, নুসরাত মা ওঠ, আর কত ঘুমাবি? সকালের খাবার খাবি না? মা ভাবির এত কথার জন্য ঘুমোতে পারল না। চোখ মুখ কুঁচকে উঠে বসলো, চোখ পিটপিট করে তাকিয়ে বলল, আমি মরি নাই, বেঁচে আছি মা, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। নুসরাতের মুখে মরার কথা শুনে কেঁদে ফেললেন তিনি। সহসা মায়ের চোখের পানি দেখে নুসরাত মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, প্লিজ কান্না থামাও। নুসরাত মা কাঁদতে কাঁদতে বলল, আর কখনো মরার কথা মুখে আনবি না মা, তুই আমার কলিজা, তোকে ছাড়া তোর মা নিঃশ্বাসটুকু নিতে পারবে না। সরি মা, আর বলবো না, আমি তো মজা করে বলেছি, তুমি সেটা সত্যি ভেবে নিলে কেন? তিনি চোখের পানি মুছে বললেন, কিন্তু তুই এতক্ষণ ঘুমোচ্ছিলি কেন মা? তোর শরীর ঠিক আছে তো মা? রাতে কি ঠিক মতো ঘুম হয়নি? নুসরাত বিছানা থেকে নামতে নামতে বলল, আজ ঠিক মতো ঘুম হয়নি মা, তাই বেলা করে ঘুমিয়েছি। আজ যেহেতু স্কুল বন্ধ, তাই কোনো প্যারা নেই, সেজন্য আর কি। আচ্ছা তোমরা নিচে যাও, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি, তারপর তুমি আমাকে ভাত মেখে খাইয়ে দিও, অনেকদিন তোমার হাতে খাওয়া হয় না। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে গেল নুসরাত। নুসরাতের মা আর ভাবে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। রিফাত ভাই, কারোর কণ্ঠস্বর পেতেই পিছু ফিরে তাকালো রিফাত। পিছনে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে রিফাত মুচকি হেসে বলল, আরে শাওন যে, কিছু বলবে? শাওন মুচকি হেসে বলল, জি ভাই, কিছু কথা ছিল আপনার সাথে। বলো। শাওন আশেপাশে তাকিয়ে বলল, এখানে না, বিষয়টা একটু পার্সোনাল ভাই, তাই অন্য কোথাও গিয়ে বলি। রিফাত শাওনের দিকে গভীর দৃষ্টি ফেলল, কিছু বোঝার চেষ্টা করলো। শাওনের ঠোঁটের কোণে হাসি দেখে বিষয়টা ঠিক বুঝে উঠতে পারল না। রিফাতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, ভাই যাবেন না? রিফাত হালকা হেসে বলল, হ্যাঁ চলো। তারপর দুজনে বাইকে চেপে একটা নিরিবিলি জায়গায় গেল। দুপুর 3:40 কলেজ ছুটি হয়ে গেছে 3:15-তে। দুজনে একটা বেঞ্চে বসলো। রিফাত বলল, বলো। শাওন মাথা চুলকে হ্যাজিটেড বোধ করে আছে, বিষয়টা গুছিয়ে বলতে পারছে না। রিফাত শাওনকে পর্যবেক্ষণ করে বলল, কি বলবা শাওন? এত সংকোচবোধ না করে বলে ফেলো, বাসায় ফিরতে হবে। শাওন চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই রিফাত ভাই। রিফাত চমকে উঠল, সোজা হয়ে নড়ে চড়ে বসলো, অবাক হয়ে তাকালো শাওনের দিকে। শাওন চোখ বন্ধ করে আছে। রিফাত হঠাৎ করে গম্ভীর হয়ে গেল, গম্ভীর কণ্ঠে শোধালো, চোখ খোলো শাওন। শাওন চোখ মেলে তাকালো। রিফাতকে গম্ভীর দেখে মনে মনে ভয় পেল। রিফাত চুপ করে আছে। শাওন মিনমিন করে বলল, আপনি চুপ করে আছেন কেন রিফাত ভাই, কিছু বলুন। রিফাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি বলবো? শাওন অবাক হয়ে বলল, ভাই আমি আপনার বোন নুসরাতকে বিয়ে করতে চাই। আমার বোনের সম্পর্কে তুমি কি জানো শাওন? নুসরাতকে তুমি কতটুকু চিনো? কিছুই জানি না ভাই। তাহলে একদিনের দেখায় তুমি কিভাবে আমার বোনকে বিয়ে করতে চাও? তুমি তো সম্পর্কে কিছুই জানো না, ওকে ঠিক মতো চিনো না তাহলে? শাওন মুচকি হেসে বলল, আমার কিছু জানার দরকার নেই ভাই, আমি শুধু নুসরাতকে বিয়ে করতে চাই। রিফাত হঠাৎ করে হেসে উঠল। রিফাতের হাসির কারণ শাওন বুঝল না। শাওন অবাক হয়ে বলল, হাসছেন কেন ভাই? আমি কি হাসার মতো কিছু বলেছি? রিফাত হাসতে হাসতে বলল, তুমি আবেগে ভাসছো শাওন, এটা তোমার আবেগের বয়স নয়। মানে? রিফাত হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের সম্পর্কে জানলে তুমি ছুটে পালাবে শাওন, তাই এসব বুধ মাথায় থেকে ঝেড়ে ফেলো, নিজের কাজে ফোকাস করো। সে যাই থাকুক না কেন, আমি নুসরাতকে বিয়ে করব মানে করবই। নুসরাতের অতীত আছে,
অতীত জানার পরও তুমি ওকে বিয়ে করতে চাইবে শাওন? নুসরাতের অতীত আছে শুনে বুকটা স্যাঁত করে উঠল শাওনের। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। রিফাত হেসে বলল, কি হলো? অতীতের কথা শুনেই থমকে গেলে? শাওন নিজেকে সামলে বলল, আপনি বলেন ভাই, নুসরাতের যে অতিথি থাকুক না কেন, আমি পিছু হাঁটব না। ওকে তাহলে শোনো। তারপর রিফাত নুসরাতের অতীত সম্পর্কে সব বলে। সবটা শুনে শাওন আশ্চর্য হয়ে গেল। শাওনের মুখের রিয়াকশন দেখে রিফাত বলল, এরপরও আমার বোনকে বিয়ে করতে চাইবে তুমি? শাওন মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি সব শুনেও নুসরাতকে বিয়ে করতে চাই, নিজের জীবনসঙ্গী করতে চাই। রিফাত অবাক হয়ে বলল, তোমার মা বাবা মেনে নেবে সেটা আমি দেখে নেব ভাই, কিন্তু আমার বোন তো আর বিয়ে করতে চায় না শাওন। ও বিয়েতে রাজি হবে না, তুমি ওকে কিভাবে রাজি করাবে সেটাও আমার উপর ছেড়ে দেন ভাই, আমি আপনার বোনকে রাজি করাবো। এই যে মিস নুসরাত। কোনো পুরুষালী কণ্ঠস্বরে নিজের নাম শুনেই চমকে ওঠে নুসরাত। চকিত দৃষ্টিতে ঘুরে তাকায় পিছনের দিকে। পিছনে ঘুরে হাস্যোজ্জ্বল মুখে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হল নুসরাত, তবে সেটা বাইরে প্রকাশ করলো না, নিজের ভিতরেই রেখে দিল। শাওন হাস্যোজ্জ্বল মুখে নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলছে না। শাওন নুসরাতের নিকটে দাঁড়িয়ে বলল, কেমন আছেন? নুসরাত গম্ভীর কণ্ঠে জবাব দিল যে আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি হঠাৎ এদিকে যে? কিছু দরকার ছিল তাই। ও আচ্ছা আচ্ছা জি, চলুন না কোথাও গিয়ে বসি। কেন? আপনার সাথে কেন বসবো আমি? এমনি, তেমন কিছু না, সময় নেই, আসি আমি। শাওন মিনমিনিয়ে বলল, চলে যাবেন? নুসরাত ভ্রু কুঁচকে বলল, আপনার হয়েছেটা কি বলুন তো, আপনাকে আমার সুবিধার লাগছে না। শাওন বোকা বোকা হেসে বলল, কিছু হয়নি তাহলে? শাওন নুসরাতের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমায় বিয়ে করবেন নুসরাত? নুসরাত চমকে উঠল, বিস্মিত চোখে তাকালো। নুসরাত হয়তো ভুল শুনেছে, তাই আবার জিজ্ঞেস করলো, কি বললেন? শাওনের দৃষ্টি সে আগের মতো। নুসরাতের দিকে তাকিয়ে বলল, আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করতে চাই নুসরাত, খুব যত্নে রাখবো আপনাকে, কখনো কষ্ট পেতে দেব না, খুব আদরে রাখবো। নুসরাত যেন ঘোরের মধ্যে আছে, দু কদম পিছিয়ে গেল। শাওনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে দৌড়ে চলে যেতে গেল, কিন্তু বেশি দূরে যেতে পারল না। শাওনের একটা কথায় নুসরাতের পা দুটো থমকে গেল। শাওন বলল, পালিয়ে যাচ্ছেন? কোথায় পালাবেন? যেখানেই পালান না কেন, আমি কিন্তু আপনার পিছু ছাড়ব না নুসরাত। যেখানেই লুকিয়ে থাকেন না কেন, আপনাকে ঠিকই খুঁজে বের করে আনবো নুসরাত। নুসরাতের পা দুটো সেখানেই থমকে গেল। পা উঠিয়ে যাওয়ার মতো শক্তি পেল না। নুসরাতের মনে প্রশ্ন জাগে, সে কেন পালিয়ে যাচ্ছে, সে কেন পালাবে? শাওন ধীর পায়ে এগিয়ে গেল নুসরাতের কাছে। শাওন নুসরাতের পিছনে দাঁড়িয়ে বলল, আমার দিকে তাকান নুসরাত। নুসরাত তাকালো। নুসরাতকে দেখে শাওন বুঝতে পারল নুসরাত ঠিক নেই, তবু তাকে বলতে হবে, কারণ সুযোগ সব সময় আসে না, একবার যদি আসে তাহলে সেটা কাজে লাগাতে হয়। শাওন এই সুযোগ মিস করতে চায় না। বিয়ে করবেন আমায়? নুসরাত কঠোর হয়ে গেল, চোখ মুখ শক্ত করে বলল, আমায় বিয়ে করবেন? কতটুকু চেনেন আমায়? কতদিন পরিচয় আমাদের? আজ দিয়ে 2 দিন। 2 দিনের পরিচয়ে আপনি আমায় বিয়ে করতে চান মিস্টার শাওন? শাওন মুচকি হেসে বলল, 2 দিনের পরিচয়, তাতে কি? নুসরাত খানিকটা হাসল, তাচ্ছিল্যের হাসি। নুসরাত তাচ্ছিল্যের হেসে বলল, অবাক না হয়ে পারছি না। আমি অবাক হওয়ার কি আছে? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে চাই না। শুধু আপনাকে কেন, আমি কোনো পুরুষকেই বিয়ে করতে চাই না। যেমন আছি বেশ আছি, এই জীবনে আর কোনো প্যারা নিতে চাই না, বা কাউকে দিতেও চাই না। তাই ফার্দার আমাকে এসব বলবেন না, যদি বলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু কি খারাপ হবে শুনি? নুসরাত চোখ মুখ শক্ত করে বলল, আমি ভুলে যাব আপনি আমার ভাইয়ের কলিগ। নেক্সট টাইম এসব বলে আমায় ডিস্টার্ব করবেন না। আপনি এত কঠিন হচ্ছেন কেন? সেটা নিতান্তই আমার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু বিয়ে যে আপনার করতেই হবে।
আপনাকে যেহেতু আমার মনে ধরেছে সেহেতু বিয়ে আপনি আমাকেই করবেন। আমি তো ভুলেই গেছিলাম আপনি একজন পুরুষ, আর পুরুষ হয়ে এটাই বলবেন স্বাভাবিক। আপনাকে ভালো ভেবে সবচেয়ে বোকামি করলাম, কারণ পুরুষ জাতি শুধু ছলনাই করতে পারে। আপনি ভুল ভাবছেন নুসরাত, সব পুরুষ কিন্তু খারাপ হয় না। কিছু পুরুষ আছে যারা নিজের মানুষকে খুব আগলে রাখতে পারে, সবার অজান্তে তাকে মনের আড়ালে লুকিয়ে রাখতে জানে। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনি আমার সামনে আসবেন না, আপনাকে আর এক মুহূর্তেও দেখতে চাই না, চলে যান আপনি। নুসরাতের রুক্ষভাবে বলা কথাগুলোই মন ভেঙে গেল শাওনের। কিন্তু শাওনের যে নুসরাতকে রাজি করাতেই হবে, যেটা যে করেই হোক না কেন। নুসরাতকে সে বিয়ে করবে মানে করবেই। বিগত 15 দিনের মতো শাওন নুসরাতের পিছনে আটার মতো লেগেই থাকে। প্রথমে নুসরাত বিরক্ত হলে পরে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। শাওনের করা পাগলামিগুলো আস্তে আস্তে পছন্দ করে নুসরাত। কিন্তু হঠাৎ করে তার অতীতের কথা মনে পড়ায় সব কিছু থেকে আবারও দূরে সরতে শুরু করে। শাওন ভেবেছিল সে হয়তো নুসরাতের মন জয় করতে পেরেছে, কিন্তু কে জানতো নুসরাত হঠাৎ করে বদলে যাবে, তার আচরণগুলো আগের ন্যায় হয়ে যাবে। নুসরাত স্কুল শেষ করে রাস্তায় দাঁড়িয়ে আছে। আজ বাসায় যাওয়ার তাড়া আছে তার, কিন্তু গাড়ি মেলাতে পারছে না। শাওন অনেকক্ষণ যাবৎ নুসরাতের জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিল। নুসরাতকে দেখে এক সাইডে বাইক রেখে নুসরাতের কাছে আসলো। শাওনকে দেখে নুসরাত সরে গেল। শাওনও কম যায় না, সেও নুসরাতের কাছে সরে গেল। নুসরাত বিরক্ত নিয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে কাছে এসে দাঁড়াচ্ছেন কেন? এখানে কি জায়গার অভাব পড়েছে? শাওন মুচকি হেসে বলল, আমার সমস্যা তো আপনি নুসরাত। আপনি আমার হয়ে গেলে আমার আর কোনো সমস্যা নেই। নুসরাত রাগ দেখিয়ে তাকালো, যা দেখে হাসলো শাওন। শাওনের হাসি দেখে নুসরাত আরও রেগে গেল। তারপর বলল, শুনুন, আমি কোনোদিনও আপনার হব না, তাই সময় নষ্ট না করে নিজের কাজে যান, আর আমাকেও বিরক্ত করেন না ভাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আপনার কোন কালের ভাইও? আমি আপনার জামাই হতে চাই। দেখুন, হ্যাঁ দেখান, ধুর, কাছে আসবো আপনাকে। কিন্তু কি করবেন? বিয়ে করবেন? আমি কিন্তু রাজি আছি প্রিয়। আপনি সরেন, আমি যাব। কোথায় যাবেন? আমাকেও নিয়ে যান। নুসরাত দাঁতে দাঁত চেপে ধরে বলল, বাসায় যাব। যাবেন? যেতেই পারি, হবু শ্বশুর বাড়ি বলে কথা। নুসরাত এবার থম মেরে গেল। শাওনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি আপনি আমায় পছন্দ করেন শাওন? কোনো সন্দেহ আছে? আগে আমার প্রশ্নের জবাব দেন। সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি নুসরাত। আপনাকেই বিয়ে করতে চাই, নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। কিন্তু সেটা তো হওয়ার না। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার একটা অতীত আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। মানুষের অতীত থাকতেই পারে, তাই বলে কি সব থেমে আছে? আপনি একজন অবিবাহিত পুরুষ, আর আমি ডিভোর্সি। আপনার সাথে আমার যায় না, আর না আপনার পরিবার মানবে। শাওন এবার সিরিয়াস হয়ে বলল, আমার পরিবার মানবে কি না এটা নিয়ে আপনার সমস্যা নুসরাত। হ্যাঁ, যদি আমার পরিবার মানে, তাহলে আপনি আমায় বিয়ে করবেন, ভেবে দেখব। বাট আপনার বাবা মাকে সব সত্যি বলবেন। আমাকে তাদের মেনে নিতে সমস্যা হলে আপনি আর আমার সামনে আসবেন না। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার কাছে আসবেন। এখন আপনি যান, আমি বাসায় যাব। শাওন হঠাৎ করে নুসরাতকে জড়িয়ে ধরল। সহসা নুসরাত ভ্যাবাচেকা খেয়ে গেল। শাওন খুশিতে চিল্লিয়ে বলল, আই অ্যাম সো হ্যাপি নুসরাত। শাওন, ছাড়ুন আমায়। শাওনের হুঁশ আসতেই নুসরাতকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে বোকা হেসে বলল, সরি। নুসরাত ব্রোকসকে বলল, এত খুশি হওয়ার কি হয়েছে? আগে আপনার পরিবার মানুক, তারপর না হয়। আমার পরিবারের সবাই রাজি আছে নুসরাত। নুসরাত এবার একটু বেশি অবাক হয়ে বলল, আপনার পরিবার রাজি মানে? তারা আমার অতীত সম্পর্কে জানে? সব জানে? ইভেন
আপনাকে মেনে নিতে তাদের কোনো আপত্তি নেই। আজ নুসরাত আর শাওনের বিয়ে। তাদের বিয়েটা খুব ঘরোয়াভাবেই হচ্ছে। দুই পরিবার ছাড়া সেখানে বাইরের কেউ নেই। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যান। দুই পরিবার রাতের ডিনার করে নেন। তারপর নুসরাতের বিদায়। বিদায়ের সময় নুসরাত খুব কাঁদে। রিফাত শাওনের হাত ধরে বলে, আমার বোনটাকে ভালো রেখো শাওন, ওকে কখনো কষ্ট দিও না। এ দেহে প্রাণ থাকতে নুসরাতকে কখনো কষ্ট দিব না ভাই, আই প্রমিস। রিফাত স্বস্তির নিঃশ্বাস ফেলে সর্বশেষে বোনকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দিতে পেরে বুকটা অনেক হালকা লাগছে। নুসরাত, জি বলুন। তুমি আমার অনেক সাধনার। ও। শাওন নুসরাতের হাত ধরে বলল, কথা দিলাম আজ থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না, সব দুঃখ গুছিয়ে দেব ইনশাল্লাহ। নুসরাত শাওনের দিকে তাকালো, শাওনও তাকায়। দুজনের চোখাচোখি হয়। নুসরাত চোখ নামিয়ে নেয়, যা দেখে শাওন মুচকি হেসে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই জান, তুমি তো আমারই আর আমি তো তোমারই। নুসরাত ঠোঁট চেপে হাসল। শাওন নুসরাতের কোমর টেনে নিজের কাছে আনলো। শাওনের স্পর্শে নুসরাত কেঁপে উঠল। শাওন নেশালো কণ্ঠে বলল, আজ থেকে তুমি শুধু আমার নুসরাত। হুম। কি কথা বলো। কি বলবো? ধ্যাত, এটাও আমায় বলে দিতে হবে? হ্যাঁ বলুন। ওকে বলো শাওন, আজ থেকে তুমি শুধু আমার। আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, বলো এবার। নুসরাত শুকনো ঢোক গিলে বলল, এটা বলতে হবে? হ্যাঁ। পারবো না আমি। কেন পারবে না? লজ্জা লাগছে। বলতে তো তোমায় হবেই প্রিয়, না বললে আজ তোমায় ছাড়ছি না। নুসরাত কাঁদো কাঁদো মুখে বলল, শাওন প্লিজ ছাড়ুন না। বলো তারপর ছাড়ছি। বলতেই হবে? হ্যাঁ বিবিজান, না বললে তোমায় ছাড়ছি না। নুসরাত চোখ বন্ধ করে বলে, শাওন, আজ থেকে তুমি শুধু আমার। আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। লাভ ইউ ডিয়ার বিবিজান। নুসরাত শাওনের বুকে মুখ লুকালো। শাওন দুহাতে তার বিবিজানকে আগলে নিল। সমাপ্ত। মনের আড়ালে। সোনিয়া তাবাচ্ছুম অনি।